পর্দার অন্তরালে ধর্মীয় শিক্ষা, যেখানে নৈতিকতা আর অনুশাসনের দেয়ালকে ভাবা হয় অভেদ্য, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে সেই বিশ্বাসের দেয়ালে ফাটল ধরাতে উঠে পড়ে লেগেছে একটি কুচক্রী মহল। দেশের নারী মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে ওই মহল। বিচ্ছিন্ন কিছু যৌন নিপীড়নের ঘটনাকে কেন্দ্র করে সমস্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেই নেতিবাচকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হয়েছে। সম্প্রতি প্রভাবশালী সংবাদ মাধ্যম প্রথম আলোর মাধ্যমে মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে কে দাঁড়াবে শীর্ষক একটি মন্তব্য কলামে এই সংকটের গভীরতা তুলে ধরা হয়। একই সুর শোনা যায় বিবিসি বাংলার কণ্ঠেও। তারা প্রশ্ন তুলেছে, আবাসিক মাদ্রাসায় মেয়েরা আসলে কতটা নিরাপদ? নরসিংদীর রায়পুরা কিংবা নেত্রকোনার সাম্প্রতিক ঘটনাগুলো জনমনে সৃষ্টি করেছে নানা প্রতিক্রিয়া। অভিযোগের আঙুল উঠেছে প্রতিষ্ঠানের পরিচালক বা শিক্ষকদের দিকে, যারা ক্ষমতার অপব্যবহার করে অন্ধকার পথে পা বাড়িয়েছেন বলে দাবি করা হচ্ছে বিভিন্নভাবে। তবে মুদ্রার উল্টোপিঠও রয়েছে। অনেকেরই প্রশ্ন, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ঘটে চলা অপরাধ নিয়ে সমাজ কেন নীরব? কেন কেবল উদ্দেশ্য প্রণোদিতভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে? সম্প্রতি মহিলা মাদ্রাসা নিয়ে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে সারা দেশে মোটামুটি তুলকালাম সৃষ্টি হয়ে গিয়েছে। মূলত এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা কলেজ ভার্সিটি বা ভিন্ন মতদর্শী জেনারেল লাইনেও অহরহ ঘটার সত্ত্বেও কেন মাদ্রাসায় বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটলে সারা দেশে একটা বুলিং এর শিকার হয় মাদ্রাসা আলাদা? যেটা বারবার হুজুরদেরকে বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে, বিভিন্নভাবে ওদের ইমেজটাকে নষ্ট করা হচ্ছে। মেন জিনিসটা হলো দেখেন, এই যে ধর্ষণের যে ঘটনা ঘটলো, এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটছে, তো ওটা কেন হাইলাইট হচ্ছে না? আমরা সচরাচর স্কুল কলেজে ভার্সিটিতে সবসময় দেখি আমরা, যেটা কোনোভাবে ধামাচাপা দেওয়া হয়, ওইভাবে প্রকাশ হয় না, ওইভাবে শক্ত বক্তব্য দেওয়া হয় না। এটা কিন্তু মাদ্রাসায় এই ঘটনাগুলো ঘটলে এটা নিয়ে অনেক শক্তভাবে পদক্ষেপ নেওয়া হয়। এটা খুবই দুঃখজনক, যেটা কলঙ্কিত হয় মাদ্রাসা এবং মাদ্রাসার সুনাম নষ্ট হয়। এটা ফেনীর পরশুরামের সেই চাঞ্চল্যকর ঘটনাটি যেন চোখ খুলে দেওয়ার মতন একটি উদাহরণ। মোজাফফর আহমদ নামের মসজিদের এক ইমামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে তাকে জেল খাটানো হলেও দীর্ঘ আইনি লড়াইয়ের পর ডিএনএ পরীক্ষায় বেরিয়ে আসে আসল সত্য। অপরাধী ছিল খোদ ভুক্তভোগীর আপন ভাই। অভিযোগ উঠেছে, যাচাই বাছাই ছাড়াই স্রেফ ধর্মীয় লেবাস দেখে দায় চাপানোর ফলে ইমাম মোজাফফর হারান তার চাকরি, সেই সাথে সম্মান হারিয়ে হয়ে পড়েছেন প্রায় নিঃস্ব। এই মামলাটি তখন তদন্ত এবং যাচাই বাছাই ছাড়া তখন স্থানীয় সবাই মিলে তখন প্রশাসনকে নিয়ে একত্রিত হয়ে তখন তারা সবাই আমার বিরুদ্ধে মামলাটা করে। সামাজিকভাবে আমি হেনস্থার শিকার হয়েছি, এই জন্য আমি আর্থিক ক্ষতিপূরণ এবং কি সামাজিক আমার যে অনেক মানহানি হলো, এই মানহানির আমি ক্ষতিপূরণ শাস্তি দাবি করছি। একইভাবে নেত্রকোনার মদনের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগরকে। গ্রেফতার হওয়ার আগে ফেসবুক লাইভে এসে অভিযুক্ত আমানুল্লাহ সাগর দাবি করেন তাকে সুপরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে, যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পুরনো বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। অভিযুক্ত এই শিক্ষকের অভিযোগের তীর ভুক্তভোগী শিক্ষার্থীর নানার দিকে। যে মেয়েটা এখানে আসতে চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পরো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বুরকা পরো না, অন্য মেয়েরা বুরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে, এমনকি সত্য উদ্ঘাটনের ডিএনএ টেস্টের চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলেই এ বাচ্চা বাবা। বাংলা এডিশনের অনুসন্ধানে ভুক্তভোগী মেয়ের বয়সের গরমিলের প্রমাণ মিলেছে। ওই মেয়ের বয়স 11 দাবি করা হলেও বাবার দাবি তার মেয়ের বয়স 16 এবং পারিবারিক কলহেরও ইঙ্গিত মিলেছে তার কথায়। ফলে প্রশ্ন উঠেছে, দায়ী আসলে অভিযুক্ত ইমাম নাকি ভুক্তভোগীর আপন নানা? আমার দিয়ে কায়াম, কিন্তু আমি খাইতে পারি না। আমার মাংস খাইছে তারা, কিন্তু আমার খাওয়াই নাই।
আমার শ্বশুরে আমার সাথে এরকম খারাপ আপনার বয়স হলো 15 থেকে 16 আর ডিভোর্স দেওয়ার হলো 4 বছর। না ওনার পক্ষ তারপর থেকে আমি কোনো ডিভোর্স দিই না স্যার, আমি তার ডিভোর্স দিই না। এই অবস্থায় অভিযোগ উঠেছে যাচাই বাছাই না করেই অভিযুক্ত সাগরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ইসলামী শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ে কৌশলে ষড়যন্ত্র করছে একটি মহল, এমনটাই মনে করেন আলেম সমাজ। আজ গোটা বিশ্বব্যাপী কওমি মাদ্রাসার নামে সঠিক এবং সহি ইসলামী বিদ্যাপীঠগুলো বিশ্বব্যাপী ইসলামী খেদমত করে আসছে, কিন্তু কিছু ইসলামী বিদ্বেষী তারা ইসলামী শিক্ষা ব্যবস্থাকে চিরতরে বন্ধ করে দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। ইসলামের শত্রুরা বিদ্বেষীরা এই মাদ্রাসাগুলো নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে ছোট ছোট দুই একটি ঘটনাকে কেন্দ্র করে বড় বড় ইস্যু উঠাইতেছে। দেশের সমস্ত মাদারিসে কওমি আলিল বানাত বন্ধ করে দিতে হবে, এবং এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। এই কওমি মাদ্রাসাগুলোতে আমাদের মা বোনরা একেবারেই নিরাপদ, এবং যারা তুচ্ছ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় বড় ইস্যু তৈরি করে বন্ধের পায়তারা করতেছেন, আমি এদের তীব্র নিন্দা। হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী মনে করেন, সন্ন্যাসী কিছু গণমাধ্যম যাচাই বাছাই না করে ঢালাওভাবে ধর্মীয় প্রতিষ্ঠানকে আক্রমণ করার গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। তথাকথিত মিডিয়া সন্ত্রাস, তত্ত্ব সন্ত্রাস যারা পরিচালনা করে, যারা হলুদ সাংবাদিকতা করে, তিলকে তাল বানায়, সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়, সরলকে গরল বানায়, আলোকে কালো বানায়, কালোকে আলো বানায়, তারা কওমি মাদ্রাসাকে টার্গেট করে আসছেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে টার্গেট করে আসছেন। অহরহ স্কুল কলেজ ভার্সিটিতে ঘটছে, এসব তো প্রচার করা হচ্ছে না, কিন্তু ছোট্ট একটা ঘটনা কোথাও একটু ঘটছে, সত্য মিথ্যা যাচাই না করে দেখা যাইতেছে প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় খুব জোরসোরে তারা প্রচার করতেছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে বলেন, হুজুর মানেই ফেরেশতা নয়, কিন্তু কোনো ঘটনা এলেই এক শ্রেণীর মিডিয়া আলেমদের টার্গেট করা শুরু করে। পিনাকি ভট্টাচার্য তার পোস্টে তথাকথিত সেই সাংবাদিকতার তীব্র সমালোচনা করেন। এসব বিষয় আলোচনায় রেখে দৈনিক প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে দীর্ঘদিনের বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে ফের সন্দেহ শুরু হয়েছে। পত্রিকাটির বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের সমর্থন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিগত ফ্যাসিস্ট সরকারকে মদদ দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছে সাধারণ মানুষ। পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে প্রথম আলো পত্রিকার আমাদের সামনে লেখা, এবং শিরোনামটা আমরা দেখে ফেললাম, ওখানে লেখা আছে যে আমেরিকান এমবেসি ও ভারতীয় দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্টগ্রাম থেকে এই জঙ্গিদেরকে গ্রেপ্তার, একদম হেডলাইন এটা। তারা যে আমাদের হয়ে কাজ করবে না, এটা অবশ্যই দুঃখজনক, এবং তাদের কালচার, তাদের নেচার কতটা জঘন্য এবং নিকৃষ্ট এটা আমাদের এই জাতি জানে, বাংলাদেশ জানে। বিশেষ করে গণ অভ্যুত্থানের 24-এর গণ অভ্যুত্থানের সময় তারা যেই মিথ্যাচার করেছে, এটা অবশ্যই আমাদেরকে ব্যথিত করে। বর্তমান প্রেক্ষাপটে অপপ্রচার বা প্রোপাগান্ডাকে নিছক বিভ্রান্তি নয়, বরং একটি সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এই অপপ্রচারের মূল লক্ষ্যই হল সমাজের গভীর স্তরে প্রথিত ইসলামী মূল্যবোধকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা। এসব অপতৎপরতা মোকাবেলায় এবং আদর্শিক সুরক্ষা নিশ্চিতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে জানান ইসলামিক ব্যক্তিত্ব শেখ জসিমউদ্দিন রহমানী। ইসলামী শিক্ষা, মাদ্রাসা, মসজিদ, দ্বীনি পরিবেশ এবং ইসলামী মূল্যবোধকে সমাজে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা এ এক সাংস্কৃতিক আগ্রাসন, এ এক চিন্তাগত যুদ্ধ, এ এক নীরব আদর্শিক অভিযান। যাচাই ছাড়া কোনো সংবাদ বিশ্বাস না করা, মিডিয়া কর্নারদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়া, ইসলামী প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষায় এগিয়ে আসা এবং মিথ্যা অপবাদ ও পরিকল্পিত অপপ্রচারের বিরুদ্ধে
দৃঢ়ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। সময়ের দাবি হলো কেবল ধর্মীয় আবেগ নয়, বরং আইনের শাসন আর স্বচ্ছ জবাবদিহিতা। বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে ধর্মীয় শিক্ষাকে প্রশ্নবিদ্ধ না করে সকল প্রতিষ্ঠানে সমভাবে নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের। একই সাথে কুচক্রী মহলের ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিকল্প নেই বলেই মন্তব্য তাদের। অন্ধকার কি আরও ঘনীভূত হবে, নাকি আলেম সমাজ ও রাষ্ট্র মিলে তৈরি করবে এক নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ? উত্তরটি এখন সময়ের অপেক্ষায়। সব মিলিয়ে বিশৃঙ্খলা নয়, বরং সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতার অপেক্ষায় বাংলাদেশ। বাংলা এডিশন, ঢাকা।